সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাস নবম শ্রেণী পদার্থ বিজ্ঞান অধ্যায় সপ্তম তরঙ্গ ও শব্দ। আমাদের আজকের ক্লাস তরঙ্গ ও শব্দ। আমরা প্রথমে তরঙ্গ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেব পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি কি। পর্যায়বৃত্ত গতি হলো কোনো কণা যদি একটি নির্দিষ্ট বিন্দুকে পর্যায়ক্রমে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে এই সংজ্ঞাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখো একটি ঘড়ির ছবি আছে। আমরা এই 12 সংখ্যাটিকে একটি বিন্দু হিসেবে ধরে নিচ্ছি আর ঘন্টার কাঁটাটিকে আমি একটি গতিশীল কণা হিসেবে ধরছি। এখন এই ঘন্টার কাঁটাটা যখন 12কে বারবার প্রদক্ষিণ করতে থাকবে তার মানে এখানে পর্যায় সম্পন্ন হতে থাকবে। আর এই পর্যায়গুলো যে গতিতে সম্পন্ন হচ্ছে সেটাই কিন্তু আসলে পর্যায় গতি। মানে এই যে ঘন্টার কাঁটাটা 12কে বারবার একই দিক থেকে প্রদক্ষিণ করছে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এবার আমরা দেখব স্পন্দন গতি। স্পন্দন গতির সংজ্ঞাটাকে যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোন বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে বিপরীত দিক হতে অতিক্রম করে তবে তাকে স্পন্দন গতি বলে। এই যে ঘড়িটা, এই ঘড়িটার সাথে যদি আমি এখানে একটা পেন্ডুলাম জুড়ে দিই, ঘড়িগুলোতে সাধারণত 12টা বা 6টা বাজলে এরকম পেন্ডুলামটা কি করে, একবার এদিকে আসবে আবার এদিক থেকে সে এদিকে যাবে। এখন এখানে যদি আমি একটা বিন্দু রাখি বা যে কোনো একটা কিছু রাখি তাহলে কি হচ্ছে, পেন্ডুলামটা একবার এটাকে এই পাশ থেকে অতিক্রম করছে আবার বিপরীত পাশ থেকে অতিক্রম করছে, যেটা আমাদের স্পন্দন গতিতে স্পষ্ট করে লেখা আছে। তার মানে এই যে পেন্ডুলামের যে গতিটা এটাই হচ্ছে স্পন্দন গতি। এছাড়াও তোমরা টিউনিং ফর্ক বা সুরশলাকার যে কম্পনটা এটাকেও কিন্তু তোমরা মানে স্পন্দনটা এটাকেও তোমরা স্পন্দন গতি হিসেবে ধরতে পারো। আর টিউনিং ফর্ক সম্পর্কে কিন্তু তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো। এবার আমরা পড়ব তরঙ্গ। যে পর্যায়বৃত্ত আন্দোলন কোন মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায় কিন্তু মাধ্যমের কণাসমূহের স্থানান্তর ঘটায় না তাকে তরঙ্গ বলে। মানে এখানে শক্তির স্থানান্তর ঘটবে কিন্তু কণাসমূহের কোন স্থানান্তর ঘটবে না, কণাসমূহ যার যার জায়গায় অবস্থান করবে। তুমি যদি পুকুরের পানিতে ঢেল ছড়াও তাহলে কি দেখবে, যে পানিতে তরঙ্গ তৈরি হয়েছে, মানে ঢেউ তৈরি হয়েছে সাধারণ ভাষায়। তো এখন তোমার মনে হতে পারে যে ওই ঢিল ছোড়ার জায়গা থেকে পানিটা বুঝি একেবারে তীরে ঢেউয়ের মাধ্যমে তীরে চলে আসছে। আসলে কি তাই? যদি তাই হতো তাহলে পুকুরের মাঝখান থেকে পানি কি কমে যেত না? আসলে কিন্তু তা ঘটে না। ওখানকার পানির কণাগুলো পার্শ্ববর্তী পানির কণাগুলোকে ধাক্কা দেয়, সেই পানির কণাগুলো আবার তার পার্শ্ববর্তী কণাগুলোকে ধাক্কা দেয়, কিন্তু তারা নিজেদের জায়গাটা পরিবর্তন করে না। তোমরা লঞ্চে করে যদি নদী দিয়ে কোথাও যাও তাহলে সেখানে দেখতে পারবে পার্শ্ববর্তী মানে পাশ দিয়ে যদি অন্য কোনো লঞ্চ যায় দেখবে যে ঢেউয়ে কি হচ্ছে, যে ঢেউটা একদম নদীর তীরে গিয়ে আছড়ে পড়ছে। এখন সেখানে তুমি যদি দেখো যে কচুরিপানা ভাসছে তাহলে বুঝতে পারবে যে কচুরিপানাগুলো কিন্তু ঢেউয়ের সাথে একদম তীরে গিয়ে আছড়ে পড়ছে না, কচুরিপানা সেই জায়গাতেই আছে, শুধু ঢেউয়ের তালে সে কি করছে, উপরে নিচে ওঠানামা করছে। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে কণাসমূহ স্থান পরিবর্তন করছে না, শুধুমাত্র পার্শ্ববর্তী কণাগুলোকে ধাক্কা দিচ্ছে। এটাই হচ্ছে আসলে শক্তির স্থানান্তর। তরঙ্গ হলো দুই প্রকার, যথা যান্ত্রিক তরঙ্গ আর তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কোনগুলো, যেটা জড় মাধ্যমের মাধ্যমে কি করে সঞ্চালিত, মানে যেটা কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, যেমন বায়ু মাধ্যম, তারপর পানি মাধ্যম মানে তরল মাধ্যম, কঠিন মাধ্যম, এগুলো। এখন তাহলে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনগুলো? তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে যে তরঙ্গগুলো কোনো মাধ্যম ছাড়াই চলাচল করে। যেরকম সূর্যের আলো, সূর্যের আলোটা এই পৃথিবীর বায়ুমণ্ডল পর্যন্ত আসতে তাকে অনেকটা পথ মাধ্যম ছাড়াই পাড়ি দিতে হয়। তার মানে সূর্যের রশ্মিকে আমরা কি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে পারি। এবার আসি আরেক ধরনের পদ্ধতিতে তরঙ্গ কয় প্রকার, মানে সঞ্চালনের ভিত্তিতে তরঙ্গ কয় প্রকার। তরঙ্গ হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা দেখব অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে। যে তরঙ্গের কম্পনের দিক তরঙ্গের বেগের দিকের সাথে লম্ব তাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে তরঙ্গের দিকটা হচ্ছে এদিকে, বেগের দিকটা হচ্ছে এদিকে, আর
কম্পনটা তৈরি হচ্ছে আড়াআড়ি ভাবে, মানে প্রস্থ বরাবর বা এর উপর লম্ব। তাহলে এটাই হচ্ছে আসলে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে পানির ঢেউ যে তরঙ্গটা, মানে পানিতে যে তরঙ্গটা তৈরি হয়, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে তরঙ্গের কম্পনের দিক আর তরঙ্গের বেগের দিক একই দিকে থাকে তাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমরা যদি একটি টিউনিং ফর্ক বা সুর শলাকার কথা চিন্তা করো, সুর শলাকাটিকে একটি রাবার প্যাড দিয়ে আঘাত করলে শব্দটা তার পার্শ্ববর্তী যে বাতাসের স্তর থাকে সেখানে আঘাত করে। এর ফলে কিছু দূর যাওয়ার পরে যেহেতু আঘাত করেছে বাতাসের স্তরে, বাতাসের স্তরগুলো কি হয়, সংকুচিত হয়ে যায়। আবার কিছু দূর যাওয়ার পরে বাতাস যেহেতু প্রবাহমান বা সঞ্চালিত হতে থাকে, তো কিছুটা আবার প্রসারিত হয়ে যায়। এভাবে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু তরঙ্গটা আগাতে থাকে, মানে শব্দ তরঙ্গটা আগাতে থাকে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এখানে যে স্তরটা যে কম্পিত হচ্ছে এটা কিন্তু তরঙ্গের বেগের দিকের সাথে একই দিকে কম্পমান হচ্ছে, আর এটাই হচ্ছে আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এর সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস জানলাম যে শব্দ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন আমরা জানবো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তার আগে আমরা একটু জেনে নিচ্ছি কম্পাঙ্ক আর পর্যায়কাল কি। কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয় সেটাই হচ্ছে কম্পাঙ্ক। আর পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে একটি কম্পন সম্পন্ন হতে যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, টি সেকেন্ডে সম্পন্ন করে একটি কম্পন, সুতরাং 1 সেকেন্ডে সম্পন্ন করে 1/t। এখন 1 সেকেন্ডে সম্পন্ন করে কম্পন বলতে কি আমরা কিন্তু পড়েছি যে কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয়। তার মানে আমরা লিখতে পারি f = 1/t। এটাই হচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। টি কে বলা হয় পর্যায়কাল আর এফ হলো কম্পাঙ্ক। আমরা এখন জানবো তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তার আগে আমরা একটু জেনে নিচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কি। তরঙ্গ দৈর্ঘ্য হলো একটি পূর্ণ কম্পনের সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা লিখতে পারি টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে λ/t। আমরা কিন্তু এটা জানি যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে বেগ। তাহলে আমরা এটাকে লিখতে পারি বেগ v = λ/t। আর t কে আমরা লিখতে পারি 1/f = তাহলে কি আসছে λf। মানে সুতরাং v = হলো f ল্যামডা। এটাই হলো তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক। তবে এখন যদি এই কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই তরঙ্গ বেগ বের করতে পারব। আবার একইভাবে যদি v এর মান দেওয়া থাকে অথবা v এর মান দেওয়া থাকে এবং সাথে ল্যামডার মান দেওয়া থাকে তাহলে f এর মান বের করা যাচ্ছে। আমরা এভাবেই কিন্তু এই রাশিটি দিয়ে, মানে এই সূত্রটি দিয়ে আমরা বিভিন্নভাবে মানগুলো বের করে নিতে পারব। এবার যদি বলা হয় তরঙ্গ দুটির কম্পাঙ্কের তুলনা করো, তার মানে কি এখানে PQ একটি তরঙ্গ আছে আর হচ্ছে RS, এই দুইটি তরঙ্গের কম্পাঙ্কের তুলনা করতে বলা হয়েছে। তাহলে কম্পাঙ্কের তুলনা করার ক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে? পর্যায়কালটা বের করে নিতে হবে। আমরা পর্যায়কালের সংজ্ঞা থেকে কি জানি যে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে ওই তরঙ্গের পর্যায়কাল। আমি আরেকবার বলছি, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে ওই তরঙ্গের পর্যায়কাল। তাহলে আমরা এই পর্যায়কালের সূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারবো? কম্পাঙ্কটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা একটু সূত্রটা আগে লিখে নিচ্ছি। আমরা জানি t = হচ্ছে 1/f বা f = আমরা 1/t লিখতে পারি। এবার যেহেতু এখানে কম্পাঙ্ক দ্বয়ের তুলনা, তার মানে আমি এখানে প্রথম ক্ষেত্র লিখে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে এবং সময় লেগেছে কত? 0.04 সেকেন্ড।
তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কথাটা লিখে নিচ্ছি, কম্পাঙ্ক এফ, কম্পাঙ্ক এফটাকে আমরা ছোট হাতে লিখবো, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/t, টি এর জায়গায় আমি 0.04 সেকেন্ড নিচ্ছি। তাহলে আবার এখানে আসছে কত 25 হার্টজ, কারণ কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এবার আসছি দ্বিতীয় ক্ষেত্রে। একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এখানে দুইটি পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, এখানে একটি আর হচ্ছে এখানে। তাহলে এখানে দুইটি পূর্ণকম্পন সম্পন্ন হতে সময় লেগেছে 0.10 সেকেন্ড, কিন্তু আমি তো জানি, মানে আমরা জানি যে একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে গিয়ে কি পর্যায়কাল। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, একটি কম্পাঙ্কের সময়টাকে আমরা এখানে বের করে নেব, একটি পূর্ণকম্পনের সময়টাকে আমরা এখানে কি করব, বের করে নেব। একটি পূর্ণকম্পনের সময় বের করতে হলে আমাদের এখানে লিখতে হবে দ্বিতীয় তরঙ্গের একটি পূর্ণকম্পন সম্পন্ন হতে সময় লাগে লিখে আমরা এখানে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব, যেহেতু এখানে দুইটি পূর্ণকম্পন ছিল। 0.10 সেকেন্ড, এটাকে যদি আমি ভাগ করি তাহলে আসছে কি 0.05 সেকেন্ড। আমি উদ্দীপকটা মুছে দিয়ে এই নিচের অংশের পর থেকে এখানে লিখছি। এবার লিখব সুতরাং কম্পাঙ্ক F2 ইজ ইকুয়াল টু, আচ্ছা প্রথমটা আমরা কিন্তু F1 লিখবো, হ্যাঁ। এবার 1 এখানে আমি তাহলে টি এর মান কি পাচ্ছি 0.05, তার মানে হচ্ছে এটা হচ্ছে 20 হার্টজ। যেহেতু কম্পাঙ্ক দ্বয়ের তুলনা করতে হবে, তাই আমরা লিখতে পারি এখানে সুতরাং F2/F1 ইজ ইকুয়াল টু, F2 এর মান কত 20 আর F1 এর মান ছিল 25 হার্টজ, বা F2/F1 ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে থাকছে 4 আর নিচে থাকছে 5, বা F2 ইজ ইকুয়াল টু 4/5 ইন্টু F1। তার মানে কি বোঝা যাচ্ছে, বা না লিখে এখানে সুতরাং লিখে দিচ্ছি, তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে দ্বিতীয় কম্পাঙ্কটি প্রথম কম্পাঙ্কের 4/5 গুণ বা 5/4 গুণ। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে এই চিত্রে বায়ু মাধ্যমে শব্দের সঞ্চালন দেখানো হয়েছে। আমরা জানি যে শব্দ হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে শব্দ কিভাবে চলে, প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে শব্দ চলে। তাহলে এখানে বাতাসের মানে বায়ু মাধ্যমে শব্দের যে কম্পনটা সেটা দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি প্রসারণ আছে আর একটি সংকোচন আছে, মানে এখানে মোট তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। এখন এখান থেকে যদি বলা হয় যে শুধু তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে, মানে একটি সংকোচন এবং একটি প্রসারণ মিলে আমরা জানি একটি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে যদি বলা হয় যে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু আমরা জানি একটি প্রসারণ আর একটি সংকোচন মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেই ক্ষেত্রে আমরা একটি প্রসারণকে তাহলে শুধু লিখতে পারি কি λ/2, মানে হাফ ল্যামডা। আর যেহেতু বাতাসে আমি লিখছি a, একটি প্রসারণের জন্য λ/2, একটি সংকোচনের জন্য সেম λ/2 প্লাস আরেকটি প্রসারণ, সেটার জন্য আমরা লিখতে পারছি λ/2। তাহলে আর আমার মোট তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? মোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে হলো 6, এখানে দেয়া আছে। তাহলে আমরা লিখবো বা 6 ইজ ইকুয়াল টু 2, এখানে এভাবে করার দরকার নেই, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 3 λ/2। বা এখন আমার দরকার কি তরঙ্গ দৈর্ঘ্য বের করা, মানে ল্যামডা এটা বের করা। তাহলে সেই ক্ষেত্রে আমি λ
a ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে আমি লিখতে পারি 6 ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 12/3 বা ল্যামডা a। সুতরাং ল্যামডা a ইজ ইকুয়াল টু 4 মিটার। এটাই হলো অ্যান্সার। শব্দ কি? সাধারণ অর্থে কিন্তু বলতে গেলে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি, কিন্তু যেহেতু তরঙ্গ শব্দ আমাদের অধ্যায়ের নাম, আমরা এটাকে তরঙ্গের সাথে রিলেট করব। তার মানে হচ্ছে শব্দ এক প্রকার তরঙ্গ। কি তরঙ্গ এটা? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দ সঞ্চালনের কৌশল আমরা একটু আগে একটি উদাহরণে দেখেছি, শব্দ সঞ্চালনের কৌশলটা। তারপর আরেকবার বলছি, শব্দ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। এবার আসছি শব্দের প্রতিধ্বনি। প্রতিধ্বনি বলতে আমরা কি বুঝি? কোন একটা মাধ্যমে শব্দটা যদি বাধা পেয়ে ফেরত আসে, এটাই হচ্ছে প্রতিধ্বনি। তবে কোন ক্ষেত্রে প্রতিধ্বনিটা আমরা শুনতে পারবো, শব্দের প্রতিধ্বনিটা কোন ক্ষেত্রে আমরা শুনতে পারবো, আমরা সেটা একটু দেখে নেব। এখানে একটি প্রতিফলক দেয়াল আর একটি উৎসকে রাখা আছে। আমরা ধরে নিচ্ছি ডি দূরত্বে যদি এই প্রতিফলক দেয়াল আর উৎস থাকে, তাহলে প্রতিফলিত শব্দটা আমরা শুনতে পাবো, মানে শব্দের প্রতিধ্বনিটা আমরা শুনতে পাবো। তাহলে এই দূরত্বটা আসলে কত হওয়া উচিত? সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিচ্ছি যে উৎস থেকে শব্দটা দেয়ালে প্রতিফলিত হবে, আবার ফেরত আসবে। তার মানে এই ডি পরিমাণ দূরত্ব দুইবার অতিক্রম করছে। তাহলে আমরা টোটাল দূরত্ব আসলে 2d লিখব। আর আমরা এটা জানি যে বেগ সমান সমান কি? v ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে আমরা দূরত্ব বাই সময়কে টি দ্বারা প্রকাশ করছি। এবার আমরা এই জিনিসটাকে আবার লিখতে পারি কি? 2d ইজ ইকুয়াল টু vt, বা d ইজ ইকুয়াল টু হচ্ছে vt বাই 2। এখন এই vt বাই 2 আমি যদি এই জায়গায় মানগুলো বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? দেখি, d ইজ ইকুয়াল টু পাচ্ছি হলো এটা, d ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? v এর মান হচ্ছে 330, t হচ্ছে সময় মানে 0.1 সেকেন্ড, আর 2 330 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ। তোমাদের নতুন পাঠ্য বইয়ে এটা 330 মিটার পার সেকেন্ড, আগের বইগুলোতে 332 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে আমরা নতুন পাঠ্য হিসেবে এখানে অঙ্কটা করছি। এখন এটা হলে আমরা কত পাচ্ছি? 16.5 মিটার। এটা হচ্ছে দূরত্ব। তার মানে যদি উৎস এবং প্রতিফলকের মধ্যে 16.5 মিটার দূরত্ব থাকে ন্যূনতম, তাহলে একমাত্র আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো। আমরা এবার একটি অঙ্ক দেখে নেব। রাকিব একটি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার বন্ধু সুমন মাঠের কিনারা থেকে তাকে ডাক দিলে শব্দটি মাঠের অপর প্রান্তে প্রতিফলিত হয়ে 1.8 সেকেন্ড পর সুমন ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। রাকিবও কি ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে? আচ্ছা, আর ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমার বাতাসে শব্দের বেগ কত মিটার পার সেকেন্ড এটা আমাকে জানতে হবে আগে, তাই আগে আমরা ওই জিনিসটা একটু এখানে বের করে নিয়েছি। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য শব্দের বেগ বাড়ে 0.6 মিটার। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে? গুণ করে আমরা পাচ্ছি 18 মিটার। এটা কিন্তু বেড়েছে। আমরা কি জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 330 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত হচ্ছে? 330 এর সাথে 18 আমি যোগ করে দিয়েছি। কত হলো? 348 মিটার পার সেকেন্ড। এবার আমরা সুমন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মাঠের প্রান্ত মানে যেখানে প্রতিফলক প্রান্ত সেই পর্যন্ত দূরত্বটা নির্ণয় করব। সেটা কিভাবে নির্ণয় করব? আমরা কিন্তু দূরত্বের সূত্রটা জানি, কারণ প্রতিধ্বনি নির্ণয়ের জন্য দূরত্বটা বের করতেই হয়। যদিও সুমনের প্রতিধ্বনি শুনতে পেয়েছে আমরা এটা জানি, কিন্তু রাকিবেরটা তো বাকি আছে, রাকিবেরটাই তো আমাদের মেনলি বের করতে হবে। সেজন্য আমরা আগে সুমনের সাথে প্রতিফলকের দূরত্বটা বের করব, তারপর আমরা রাকিবেরটা বের করব। আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে দূরত্বের ক্ষেত্রে সুমন, এখানে লিখবো আমরা যে সুমনের, আচ্ছা এভাবে লিখি, মাঠের প্রতিফলক
প্রান্ত হতে সমান যেখানে দাঁড়িয়ে আছে সেই পর্যন্ত দূরত্ব t = vt/2। তাহলে এখানে v এর মান কত আমরা একটু আগে কিন্তু মান বের করেছি, এটা আমরা এখানে লিখে দিচ্ছি। এখানে v হচ্ছে 348 মিটার পার সেকেন্ড আর t হচ্ছে 1.8 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 348 × 1.8/2। আমাদের রেজাল্ট আসছে 313.2 মিটার। এবার আমরা রাকিব থেকে মাঠের প্রতিফলক প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা সেটা নির্ণয় করব, কারণ রাকিব কিন্তু মাঠের মাঝখানে আছে। এখন রাকিব যেহেতু মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, তাই প্রতিফলক পৃষ্ঠ হতে প্রতিফলক প্রান্ত হতে রাকিবের যে দূরত্বটা সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। তাই আমরা লিখতে পারি হতে রাকিবের দূরত্ব 313.2/2 মিটার = হচ্ছে 156.6 মিটার। এবার আমরা দেখব যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম কতটুক দূরত্বে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যূনতম কতটুক দূরত্বে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। কারণ আমরা এর আগে দেখেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16.5 মিটার দূরত্বে প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়। তাহলে আমরা একটু এটা দেখে নেব যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাওয়ার ন্যূনতম দূরত্ব। তাহলে আমরা এটাকে যেহেতু এর আগে এটা ডি দিয়ে লিখেছি, এটা আমরা এস ধরে নিচ্ছি দূরত্বটাকে vt/2। এখানে v হচ্ছে 348 আর t হচ্ছে যেহেতু ন্যূনতম সেহেতু 0.1 সেকেন্ড আর 2, তার মানে এখানে আমরা পাচ্ছি 17.4 মিটার। এই 17.4 মিটার হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাওয়ার ন্যূনতম দূরত্ব। আর রাকিবের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 156.6 মিটার, যা অনেক বেশি। তার মানে রাকিব প্রতিধ্বনি শুনতে পাবে। সুতরাং রাকিব প্রতিধ্বনি শুনতে পাবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো। অধ্যায়টি বাসায় ভালোভাবে অনুশীলন করবে। আর ভালো থেকো, সুস্থ থেকো।